This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল রাত পোহালেই বাংলাদেশে ভোট, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। ১৭ মাসের টালবাহানা কাটিয়ে শেষ পর্যন্ত যে ভোটটা হচ্ছে, এটাই এখন বড় খবর। একটা সময় তো এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল, বাংলাদেশের ভেতরেই কথা উঠছিল যে আদৌ ভোটটা হবে তো। আর এই প্রশ্নটা যে উঠছিল, তার কারণ যেমন তখনও ছিল, এখনও একইভাবে রয়েছে। বরং পরিস্থিতি এখন আগের চেয়ে ভিন্ন মাত্রা পেয়েছে। দেখুন, নির্ণায়ক প্রশ্ন এই মুহূর্তে একটাই, ভোটটা ঠিক কেমন হবে, আর ভোটের পরেই কি নিয়ম মতো নির্বাচিত সরকার ক্ষমতা হাতে নিতে পারবে? দেখুন, এই সংশয়ের পিছনে একাধিক কারণ রয়েছে। নির্ণায়কের আগের পর্বেই বলেছিলাম, পার্লামেন্ট নির্বাচনের সঙ্গেই বাংলাদেশে হচ্ছে গণভোট বা রেফারেন্ডাম। আর এই গণভোট সংবিধান সংশোধনের গণভোট। তাই জুলাই সনদ অনুযায়ী সংবিধানের ৮৪টি যে সংবিধান প্রস্তাব, তার পক্ষে যদি মানুষ রায় দেয়, তাহলে খুব সম্ভবত নতুন সরকার গঠনের প্রক্রিয়া ২০ বাঁও জলে চলে যেতে পারে। বলা হতেই পারে, আগে সংবিধান সংশোধন পরিষদ গঠন করা হোক এবং নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়িত হোক, তারপর নির্বাচিত সরকার ক্ষমতা হাতে তুলে নিক। আর যদি সেটাই হয়, তাহলে ইউনূস সরকার আরও কয়েক মাস ক্ষমতায় থেকে যেতে পারেন স্বচ্ছন্দে। আর এই অনির্দিষ্ট সময়কালের মধ্যে নতুন করে যে কোনো টালবাহানা তৈরি হবে না, তা কি করে নিশ্চিতভাবে বলা যায়? তবে অবশ্যই এমন সিদ্ধান্ত সব রাজনৈতিক পক্ষ যে খুব সহজেই মেনে নেবে, তা হয়তো নয়। কিন্তু বেগ পেতে হবে বাংলাদেশকেই। তাছাড়াও আর একটা প্রশ্নও ঘুরছে চারপাশে, ১২ই ফেব্রুয়ারির ভোট কতটা নিরপেক্ষ হবে? কারণ গণভোটের বিষয়ে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার প্রকাশ্যেই পক্ষ নিয়েছে। আর বিভিন্ন সূত্র বলছে, ভোট পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসনের বড় অংশের মধ্যে নাকি রাজনৈতিক প্রভাব যথেষ্ট। আর সেখান থেকেই পক্ষপাতিত্বের আশঙ্কাটা তৈরি হচ্ছে। এর সঙ্গে যোগ করুন আইন শৃঙ্খলার প্রশ্ন। পুলিশ কার্যত অকার্যকর সেই অগাস্ট ২০২৪ থেকেই। আর সেনাবাহিনী যে সবটা পেশাদারিত্বের সঙ্গে সামলাতে পারবে, এই ভরসাটাও এখন আর আগের মতো নেই। কারণ সাম্প্রতিক মব সন্ত্রাস, সংখ্যালঘুদের উপর একাধিকবার হামলা, সর্বক্ষেত্রেই সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকায় দেখা যায়নি। তাহলে ভোটের দিন যদি গণ্ডগোল হয়, পুলিশ সেনা মিলে সেসব সামলাতে পারবে তো? ভোট গ্রহণ, ব্যালট বাক্স সংরক্ষণ, ভোট গণনা সব ঠিকঠাক হবে তো? এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। এছাড়া ভোট কারচুপির আশঙ্কাও একেবারে অবাস্তব নয়। অলরেডি বাংলাদেশের লক্ষ্মীপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে ভোটের অবৈধ ছয়টি সিল। কাঠগড়ায় জামাত নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নাম। ঘটনা প্রকাশ্যে আসতেই জামাত তাকে বহিষ্কার করেছে দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে। কিন্তু জনাব সৌরভ যে এখন পলাতক, মানে ভোট জালিয়াতির ভয় যে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তা পরিষ্কার। এবার আর একটা পরিস্থিতির কথায় আসি। ধরুন ভোট মোটামুটি হয়ে গেল, কিন্তু সংসদ হয়ে দাঁড়ালো ত্রিশঙ্কু, হাং পার্লামেন্ট। তখন কি হবে? এই প্রশ্নের স্পষ্ট উত্তর কারো কাছেই নেই। শুধু মনে করিয়ে দিই, জানুয়ারির ২ তারিখে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা নিয়ে কথা বলে এসেছেন। মানে জামাত, বিএনপি, এনসিপি সকলকে নিয়ে মিলিঝিলি সরকারের ইঙ্গিত। আদৌ সেই সরকার যদি তৈরি হয়, তাহলে তারা কি কোনো কাজের কাজ করতে পারবে? প্রশ্ন থাকছে, প্রশ্নটা থেকেই যাচ্ছে। আচ্ছা, ধরি সব আশঙ্কাই ভুল প্রমাণিত হলো,
ভোট অবাধ ও শান্তিপূর্ণ হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতো ইতিহাসের সেরা নির্বাচন এবং স্পষ্ট ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠিত হলো। তাহলেও কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই সরকার কতটা কাজ করতে পারবে? কারণ একদিকে ইউনূস সরকার আমেরিকার সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করেছে, অর্থাৎ কি কি বিষয়ে চুক্তি হয়েছে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে তা দেশের মানুষ যেমন আজ জানে না, তেমন কোনো দিনই জানতে পারবে না। অথচ নির্বাচিত যেই সরকার আসবে তাকে তো সেই চুক্তিগুলো মেনেই চলতে হবে। আবার ধরুন অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়িত হয়েছে, অনেকটা তাহলে নিয়ন্ত্রিত হয়ে যাবে তো সরকারের কর্মক্ষমতা। অর্থাৎ সরকার তৈরি হলেও রাস্তা কিন্তু খানাখন্দে ভরপুর। তবে নিঃসন্দেহে এই জটিলতা অনেকটাই কাটতে পারে যদি স্পষ্ট জনমত পায় কোনো একটি জোট। কারণ ক্লিয়ার ম্যান্ডেট গণতন্ত্রে পাহাড় ডিঙানোর শক্তি দেয়। কিন্তু সেটা কি সম্ভব? চলুন দেখি বাংলাদেশের ভোটের বাজারের টাটকা ছবিটা। বাংলাদেশে মোট আসন 300, মোট ভোটার 12,77,00,000-এর একটু বেশি। এই নির্বাচনে মূল লড়াই বিএনপি বনাম জামাতে ইসলামী জোটের। কারণ আওয়ামী লীগ মাঠে নেই, আর আওয়ামী লীগ না থাকা মানেই স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজ বিএনপি। কিন্তু গত 17 মাসে পদ্মা মেঘনা দিয়ে অনেক জল বয়ে গেছে, তাই আগের মতো আর বুক ঠুকে অ্যাডভান্টেজ বিএনপি বলা যাচ্ছে না। তবুও বিএনপি তুলনায় এগিয়ে কেন? আসুন সেটাই দেখি। প্রথম কথা, ইতিহাস ও পরম্পরা। বঙ্গবন্ধু যেমন জাতির পিতা, তেমনি বিএনপির স্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধের ঐতিহ্যের কারণে আওয়ামী লীগহীন ভোটে নিঃসন্দেহে বিএনপি তাই এদিক থেকে এগিয়ে। এরপরেই যেটা বলবো সেটা হচ্ছে সংগঠন। আসলে উপমহাদেশে ভোটে জিততে গেলে সবচেয়ে বেশি যেটা লাগে তা হলো সংগঠন। আর শাসন ক্ষমতায় থাকলে সংগঠনটা খুব ভালো করে মানে পাকাপোক্তভাবে সাজানো যায়। এই ব্যাপারটা তাই বিএনপির পক্ষে খুবই সহায়ক। তাই তৃণমূল স্তর থেকে একেবারে মাথা পর্যন্ত নিবিড় সংগঠনের কবজির জোরে বিএনপি বাকিদের থেকে এগিয়ে অনেকটাই। এবার আসি দেশ চালানোর অভিজ্ঞতার প্রশ্নে। জিয়ার আমল ধরলে বিএনপি মোট 3 দফায় দেশ শাসন করেছে। তাই সাধারণ ভোটারের চোখে অভিজ্ঞতার নিরিখে নির্ভরযোগ্যতম দল বিএনপি। এছাড়া সদ্য প্রয়াত খালেদা জিয়ার আবেগও একটা ফ্যাক্টর হতে পারে। আপোষহীন দেশনেত্রীর প্রতি সেই আবেগের পুরোটা পাবে বিএনপি। এরপর খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টাতে আসবো তা হলো জোট। বিএনপি মানে বহু বছর ধরে চলা 20টি দলের মতাদর্শগত জোট। ভোটের আগে আসন ভাগাভাগির জোট নয় কিন্তু। তাই একটা বড় ভোট বেসের অ্যাডভান্টেজ বিএনপির পক্ষে। এবার বাংলাদেশের মোট 300 আসনের মধ্যে 288টিতেই বিএনপি নিজের প্রতীক অর্থাৎ ধানের শীষ নিয়ে লড়ছে। মানে জোটের স্টিয়ারিং হুইল যে পুরোপুরি তারেক জিয়ার হাতেই তা তো আর বুঝতে অসুবিধা হয় না। কিন্তু বাকি 19টি যে সহযোগী দল বা শরিক দল, তাদের যাবতীয় সমর্থন কিন্তু বিএনপি ঘরে তুলবে খুব সহজেই। আর একটা বড় ফ্যাক্টর, এই জন্য বিএনপির এবার খুব সুবিধে হতে পারে। সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের বোঝা আর নেই বিএনপির কাঁধে, নেই এনসিপির দায়ও। আবার ধরুন আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এবার বিএনপির দিকে যেতেই পারে। এখানে বলে রাখা দরকার, অধিকাংশ আওয়ামী লীগাররাই হয়তো এবার ভোট দেবেন না, অন্তত দলীয়ভাবে ভোট বয়কটের ডাকই দেওয়া হয়েছে শেখ হাসিনার দলের তরফে। কিন্তু আঞ্চলিক বাস্তবতার কথা মাথায় রেখে কাউকে কাউকে হয়তো ভোট দিতে যেতে হবে। এই যাদের ভোট দিতে যেতে হবে এদের সিংহভাগ ভোটটাই কিন্তু পেতে চলেছে বিএনপি। তার অন্যতম কারণ এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এই ব্যাপারটাতে কিন্তু বিএনপির সমর্থন ছিল না দলীয়ভাবে। এছাড়াও আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে সংখ্যালঘুদের ভোটের ক্ষেত্রে। আমরা জানি বিগত 17 মাস ধরে সংখ্যালঘুদের ওপরে একাধিক হিংসার ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে। সেই সংখ্যালঘুরা অনেকেই হয়তো এবারে ভোট দেবেন না, আর যারা দেবেন
তারা নিঃসন্দেহে মৌলবাদী ইসলামিক যে রাজনীতির শক্তি জোটবদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধেই ভোট দেবে। ফলে এই ভোটটুকু নিয়ে যাবে বিএনপির পক্ষেই। আসলে বিএনপির অন্যতম অ্যাডভান্টেজ হচ্ছে জামাত এবার বিএনপির দোসর নয়, প্রতিপক্ষ। এবার যেই কথাতে আসব তা হচ্ছে বিএনপির ঠিক কোন কোন জায়গায় সমস্যা। পুরোটাই কি অ্যাডভান্টেজ? একদমই না। বেশ বড় বড় হার্ডেল অপেক্ষা করছে তারেক রহমানের দলের জন্য। চাঁদাবাজির অভিযোগই হোক বা বিদ্রোহী প্রার্থী, ওভার কনফিডেন্স, এই সবই বিএনপির জন্য বড় বিপত্তি। চাঁদাবাজির অভিযোগ মানে টাকা তুলছে দেদার দলীয় নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে। বাংলাদেশ থেকে আওয়ামী শাসনের পতন ঘটার সঙ্গে সঙ্গে যে 15 বছর ধরে বিএনপি নেতারা কোণঠাসা হয়েছিলেন তারা এবার চনমনে হয়ে বেরিয়ে পড়েছেন। বিভিন্ন জায়গা থেকে তারা অন্যায্যভাবে টাকা তুলছেন। এই অভিযোগ বিএনপির সর্বস্তরের নেতাদের মধ্যে এক ভয়ঙ্কর অবিশ্বাস তৈরি করেছে জনগণের মনে। এরপরে রয়েছে বিদ্রোহী প্রার্থী। দেখুন, বিএনপির মতন এত বড় দলে সকলকে টিকিট দিয়ে তুষ্ট করা সম্ভব হয়নি। আর খুব স্বাভাবিকভাবেই সেই সব প্রত্যাশী প্রার্থীরা বিদ্রোহী হয়েছেন। তারা নির্দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচনে লড়ছেন। এখানে বলাই যায় এটা বিএনপির একটা বিরাট বড় মিসম্যানেজমেন্ট। বিএনপি কেন এই বিদ্রোহী প্রার্থীদেরকে আপোষে একটা মীমাংসার পথে নিয়ে আসতে পারল না? কথাটা বলছি তার কারণ বেশ কয়েকটা আসনে এবার বিএনপির এই সমস্ত বিদ্রোহী প্রার্থী যারা কিনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তারা কিন্তু ভোটের ফল নির্ণয়ের ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা নেবেন। হয় তারা জিতবেন, নয় তারা বিএনপির দলীয় প্রার্থীকে জিততে দেবেন না। এবার আসি ওভার কনফিডেন্সের কথায়। বিএনপির একটা বড় অংশের প্রার্থীরা এবার এতটাই কনফিডেন্ট, তার কারণ তারা জানেন যে তাদের মূল যে প্রতিপক্ষ আওয়ামী লীগ তারাই তো এবার ময়দানে নেই। ফলে তারা খুবই কনফিডেন্সের সঙ্গে দিন কাটাচ্ছেন এবং তারা মোটেই খুব একটা খাটাখাটনি করছেন না। এই ওভার কনফিডেন্সই না বিএনপির বিরাট বড় দুর্বলতা হিসেবে আগামী দিন চিহ্নিত হয়, সেই সংশয়টাও থাকছে। এবার আসি জামাতের কথায়। জামাতে ইসলামী এবার তারা 11 দলের জোট হিসেবে লড়ছে। তাদের সঙ্গী হচ্ছে গিয়ে জুলাই বিপ্লবী এনসিপি, অর্থাৎ জুলাইয়ের যে বিপ্লব হয়েছিল, তথাকথিত বিপ্লব, যেখানে আওয়ামী শাসনের পতন ঘটেছিল, সেই ছাত্রদের তৈরি দল এনসিপি শেষ পর্যন্ত জামাতে ইসলামীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। দেখুন, অতীতের ভোটের ধারা দেখলে বোঝা যায় জামাত একা লড়লে 5-7টার বেশি আসন পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। কিন্তু শুধু তো এনসিপির সঙ্গে জামাত এবার জোট বাঁধেনি। বাংলাদেশের যতগুলো ইসলামী রাজনৈতিক দল প্রত্যেককে এক ছাতার তলায় নিয়ে এসছে জামাত। আর সেই জন্যই এবারের পরিস্থিতি কিন্তু আলাদা। তাদের সংগঠন ছোট হলেও টাইট, ইলেকশন মেশিনারি ঝকঝকে, আর সাম্প্রদায়িক হাওয়াও অনুকূলে। কিন্তু চাপও আছে। 71-এর দায় জামাতের ঘাড়ে, অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা ছিল পাকিস্তানপন্থী এবং আজও জামাত তাদের সেই অবস্থানের জন্য কোনো ভুল স্বীকার করেনি। এই জন্য চিরকাল সমালোচনার মুখে পড়তে হয় জামাতে ইসলামীকে। এবারেও যে স্বাধীনতাপন্থী বা স্বাধীনতার সপক্ষ শক্তি হিসেবে যারা বাংলাদেশে পরিগণিত হন তারাও কতটা জামাতকে ভোট দেবেন এ নিয়ে মনে প্রশ্ন আছে। দ্বিতীয় সমস্যা জামাতের, তা হলো তাদের সংগঠনের দুর্বলতা। আমি একটু আগেই বললাম তাদের সংগঠন ছোট কিন্তু টাইট। কিন্তু ছোট মানে এতটাই ছোট যে বাংলাদেশের সর্বত্র তাদের উপস্থিতি মোটেই চোখে পড়ে না। এরপরেই যেটা জামাতের জন্য সবচেয়ে বড় অন্তরায় তা হলো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার অভাব। তার কারণ জামাত সাম্প্রদায়িক রাজনীতি করে, পশ্চিমা দুনিয়া এই বিষয়টাকে মোটেই ভালো চোখে দেখে না। এবং এই ধরনের পরিস্থিতিতে যখন বাংলাদেশের নির্বাচন হচ্ছে তখন বহির্বিশ্বের একটা প্রভাব যে সে দেশের নির্বাচনের ওপর থাকবে এ তো সহজেই বোঝা যায়। এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে জামাতকে রীতিমতন বেগ পেতে হতে পারে তা হলো জামাতের নারী বিরোধী অবস্থান। এবার তারা একজন মহিলাকেও টিকিট দেননি নির্বাচনে। এছাড়া যদিও বিতর্কিত, স্বীকার করেননি জামাতের আমিরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে
ভয়ঙ্কর নারী বিরোধী পোস্ট। ফলে বাংলাদেশের মোট ভোটারের প্রায় অর্ধেক যেখানে নারী, সেখানে জামাত আদৌ কতটা নারীদের ভোট পাবেন এ নিয়ে সংশয় থাকছে। দেখুন, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। ভোট হবে কি না এখন আর সেটা প্রশ্ন নয়, বরং প্রশ্নটা বদলে গিয়ে হয়ে দাঁড়িয়েছে ভোটটা কেমন হবে। ভোটের পর বাংলাদেশ আদৌ স্থিতিশীল থাকবে তো? নির্বাচিত সরকার নিজের পায়ে হাঁটতে পারবে তো? তাকিয়ে আছি আমরা, সঙ্গে থাকুন আপনিও, আর অবশ্যই মতামত জানান খোলা মনে।